হায়দ্রাবাদের কাছে লড়াইটা ছিল মরণ বাসনের। টানা 3 ম্যাচ হারের পর নিজেদের ঘরের মাঠে তারা আবার যখন ফিরেছে, যেটা তাদের একবারে ডেরা বলা চলে, তো ওইখানে আবার জয় পেয়ে মানে এই আইপিএল এর রেসে আবার ভালোভাবে কামব্যাক করাটা মানে হায়দ্রাবাদের কাছে সব আর কি তাদের সমর্থকদের এটাই আর কি ভরপুর প্রত্যাশা ছিল। অপরদিকে গুজরাটের সামনে সুযোগ ছিল তাদের ওই জয়ের ধারাটা অব্যাহত রাখা, কিন্তু হায়দ্রাবাদ তাদের দর্শকদের বা তাদের সমর্থকদের আবারও হতাশ করলো। মানে এই নিয়ে ওই প্রথম ম্যাচে জয়ের পর টানা 4 ম্যাচ হেরে এখন বলতে গেলে আইপিএল এর প্লে অফের রেস থেকে অনেকটাই আর কি পিছিয়ে গেছে হায়দ্রাবাদ। আমার মনে হচ্ছে না মানে প্লে অফে আর মানে সানরাইজার্স হায়দ্রাবাদ আর উঠতে পারবে বলে, যদি না এই আইপিএল এর পরবর্তী লেগে অলৌকিক কিছু না করে দেখাতে পারে এই হায়দ্রাবাদ, তবেই হয়তোবা তারা ওই জায়গায় প্লে অফে নিজেদের জায়গাটা করে নিলেও নিতে পারে। তো এই হায়দ্রাবাদ গুজরাট ম্যাচে টস জিতেছিল ওই জায়গায় মানে গুজরাটের ক্যাপ্টেন শুভমান গিল, তো টস জিতে অ্যাজ ইউজুয়াল তিনি হায়দ্রাবাদকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন। তো হায়দ্রাবাদের ব্যাটিংয়ের শুরুটা আবারও ভালো হলো না, তাদের ওই টপ 3 ব্যাটার দ্রুতই আর কি প্যাভিলিয়নে ফেরত চলে গেল। প্রথম ওভারে ওই ট্রাভিসের 2টা বাউন্ডারি মেরে মোহাম্মদ সিরাজকে শুরু করলো, ওই ওভারের একদম লাস্ট ডেলিভারিতে মোহাম্মদ সিরাজের একটা ওই সামনের দিকে লেংথের ডেলিভারিতে ফ্লিক করতে গিয়ে ওই শর্ট মিড উইকেটের ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে 8 রান করে আউট হয়ে যান এই হেড। এরপর কিন্তু সেকেন্ড উইকেটে এই তিনে নামা ঈশান কিষান আর ওপেনার অভিষেক শর্মার মধ্যে একটা কিন্তু পার্টনারশিপ গড়ে উঠেছিল 29 রানে। বেশ ভালো মতোই তারা কিন্তু রিকভার করে এগোচ্ছিল, কিন্তু ওই জায়গায় মোহাম্মদ সিরাজ তার ওই স্পেলের মানে প্রথম স্পেলের লাস্ট ওভারে মানে ইনিংসের 5th ওভারে বল করতে এসে তিনি তুলে নেন ওই জায়গায় ওই অভিষেক শর্মার উইকেটটা। অভিষেক শর্মা তার আগে ভালোই স্টার্ট পেয়ে গেছিলেন, 4টা বাউন্ডারি মেরে 18টা রানও করে ফেলেছিলেন, কিন্তু ওই জায়গায় অভিষেক শর্মা মানে একটা বড় শট খেলতে গিয়ে ওই মিডনের ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান। 38-2 হয়ে যায় হায়দ্রাবাদের স্কোরটা। আর এর ঠিক 1 ওভার পরেই প্রসিদ্ধ কৃষ্ণা যখন অ্যাটাকে এসে ওই জায়গায় তিনি তুলে নেন ওই মানে ডেঞ্জারাস ঈশান কিষানের উইকেটটা। ঈশান কিষান ওই একইভাবে ওই মানে অভিষেক শর্মার মতো ভালো স্টার্ট পেয়ে 17টা রান করে তিনি ওই জায়গায় একটা বড় শট খেলতে গিয়ে নিজের উইকেটটা থ্রো করে দিয়ে আসেন। 50-3 হয়ে গিয়ে হায়দ্রাবাদ বেশ তখন চাপে পড়ে যায়। এরপর মানে হায়দ্রাবাদের মানে ইনিংস রিকভার করার কাজটা শুরু করেন ওই জায়গায় নীতিশ কুমার রেড্ডি আর হেনরিক ক্লাসেন, কিন্তু তারা মাঝে মানে বড্ড স্লো ব্যাটিং করে ফেলেছিল। মানে প্রথম 10 ওভারে হায়দ্রাবাদের স্কোরটা ছিল মাত্র 64, 3 উইকেট খুইয়ে। এরপর মানে তারা বড় শট খেলছিলেন ঠিকই, কিন্তু ঠিকভাবে স্ট্রাইক রোটেশনটা করতে পারছিলেন না, যার কারণে ওই আর কি 13 বা 14 ওভার শেষেও তাদের বলতে গেলে তখন ওই জায়গায় হায়দ্রাবাদের স্কোরটা পুরোপুরি 100 পৌঁছনি। এরপর ওই মানে 14 নাম্বার ওভারের একদম আর কি লাস্টের আগের ডেলিভারিতে তখন আর কি হায়দ্রাবাদের স্কোরটা 100 পৌঁছে যায়, কিন্তু ওই জায়গাতেই আর কি মানে যখন মনে হচ্ছিল যে এই পার্টনারশিপটা মানে শেষ আর কি 6 ওভারে বেশ ফ্লারিশ করবে, তখন মানে 50 রানের জুটি হয়ে গেছে এই ক্লাসেন আর নীতিশ কুমার রেড্ডির মধ্যে, তখন ওই জায়গায় সাই কিশোর এসে ডেঞ্জারাস হেনরিক ক্লাসেনের উইকেটটা ওই জায়গায় তুলে নেন, তাকে পুরোপুরি বোল্ড করে দেন। ওই জায়গায় আর কি ক্লাসেন ফিরে যান প্যাভিলিয়নে মাত্র ওই আর কি 27টা রান করে। আর এর ঠিক 1 ওভার পরেই সাই কিশোর তার ঠিক ভেরি নেক্সট ওভারে আর কি প্রথম বলেই তুলে নেন ওই আরেক সেট ব্যাটার নীতিশ কুমার রেড্ডির উইকেটটা। 31টা রান তিনি করেছেন, তিনি একেবারেই আর কি ছন্দে ছিলেন না সেইভাবে, মানে তিনি ওই জায়গায় বিলো 100 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন বলতে হবে। 5 উইকেটে 105 হয়ে গিয়ে হায়দ্রাবাদ তখন আবারও বেশ চাপে পড়ে যায়। এরপর বলতে গেলে হায়দ্রাবাদের ইনিংসে আর সেভাবে বড় কোনো পার্টনারশিপও গড়ে ওঠেনি। পরবর্তীতে ওই কামিদ মেন্ডিস যাকে এদিন মানে আবারও খেলানো হলো, তিনিও ব্যাট হাতে দলকে একেবারেই ভরসা দিতে পারেননি। প্রসিদ্ধ কৃষ্ণের একটা শর্ট পিচ ডেলিভারিতে তিনি ওই জায়গায় বড় শট খেলতে গিয়ে আউট হয়ে যান। এরপর হায়দ্রাবাদের ব্যাটিং ইনিংসে ওই জায়গা কি মানে আবারও ওই মানে শেষের দিকে গিয়ে কোলাপস করলো, কিন্তু শেষ দিকে তাদের ক্যাপ্টেন প্যাট কামিন্স ওই 9 বলে 22 রানের যে ঝোড়ো ইনিংসটা খেলেন, ওটার জন্যই বলতে গেলে মূলত হায়দ্রাবাদের স্কোরটা 150 পেরিয়েছে। এই লাস্ট ওভারে ঈশান শর্মাকে এই প্যাট কামিন্স আর মোহাম্মদ শামি মানে পিটিয়ে 17টা রান তুলেছিল বলেই হায়দ্রাবাদ ওই জায়গায় আর কি তারা মানে ন্যূনতম একটা লড়াই করার মতো জায়গায় পৌঁছেছিল। তো ওই জায়গায় আর কি 20 ওভার শেষে হায়দ্রাবাদ শেষ করলো 8 উইকেটে 152 এই অবস্থায়। তো এই 153 রানের লক্ষ্যমাত্রা খেলতে নেমে গুজরাটের ইনিংসের শুরুটা কিন্তু আমি বলবো ভালো হয়নি। তাদের ওই ইনফর্ম ওপেনার সাই সুদর্শন কিন্তু এই দিন মানে একেবারেই আর কি বড় ইনিংস খেলতে পারেনি। মোহাম্মদ শামি সেকেন্ড ওভারে একটা শর্ট পিচ ডেলিভারিতে পুল করতে গিয়ে ওই শর্ট মিড উইকেটের ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে সাই সুদর্শন কিন্তু এদিন সিঙ্গেল ডিজিটই আউট হয়ে গেছিলেন। আর এরপর তিনে ব্যাট করতে আসা জস বাটলার, যিনিও কিনা দারুণ ফর্মে ছিলেন, তো তিনি ওই জায়গায় এর ঠিক ভেরি নেক্সট ওভারই প্যাট কামিন্সের একটা ওই ব্যাক অফ দ্য লেংথের ডেলিভারিতে ওই একটা মানে সামান্য ইনসাইডেজ হয়ে উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে তিনিও আউট হয়ে যান। 16 রানে 2 উইকেট খুঁয়ে তখন গুজরাট কিন্তু বেশ চাপে পড়ে যায়। মনে হচ্ছিল যে হায়দ্রাবাদ এই ম্যাচে একটা ভালো বেশ কামব্যাক করলেও করতে পারে, কিন্তু কিসের কি। এরপর গুজরাটের টিম ম্যানেজমেন্ট থেকে 4 নম্বরে নামানো হলো ওই ওয়াশিংটন সুন্দরকে। খুবই একটা পজিটিভ মুভ বলা চলে, ঠিক যেভাবে আর কি টিম ইন্ডিয়া 5 নাম্বার ইউজ করে ওই ফ্লোটার হিসেবে আকসার প্যাটেলকে, মানে এই দিন গুজরাটের টিম ম্যানেজমেন্ট ওই ওয়াশিংটন সুন্দরকে নাম্বার 4-এ পাঠালো। আর ওই স্ট্র্যাটেজিটাই বলতে গেলে একদম পারফেক্টলি ওই জায়গায় খেটে গেল। তো ওয়াশিংটন সুন্দর আর ওই তাদের ক্যাপ্টেন শুভমান গিলের মধ্যে ওই থার্ড উইকেট একটা 90 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। এই পার্টনারশিপটার উপর ভর করেই মানে ওই আর কি শুরুর বিপর্যয়টা যেমন গুজরাট সামলালো, তেমনি ধীরে ধীরে কিন্তু ম্যাচের আধিপত্যটা তারা নিজেদের দখলে নিতে শুরু করলো। এরপর শুভমান গিলও নিজের 50টা ওই জায়গায় কমপ্লিট করে নিলেন। খুব আনলাকি বলবো ওই জায়গায় ওই মানে আর কি ওই ওয়াশিংটন সুন্দরকে, তিনি মাত্র 1 রানের জন্য নিজের হাফ সেঞ্চুরিটা মিস করলেন।
তো যাই হোক এদের দুজনের হাত ধরে প্রথম 10 ওভারে গুজরাট ওই জায়গায় 82 রান তুলে ফেলেছিল। তখনই বলতে গেলে মানে ম্যাচটা যে কোন দিকে গড়াচ্ছে সেটা অলমোস্ট আর কি নিশ্চিত হয়ে গেছিলো। এরপর বললাম ওই 49 রানের মাথায় ওই মানে ওয়াশিংটন সুন্দর একটা বড় শট খেলতে গেছিলেন মোহাম্মদ শামিকে, কিন্তু ওই জায়গায় আর কি অনিকেত ভার্মা একটা ক্যাচ নিয়েছেন, কিন্তু ক্যাচটা নিয়ে এখনো স্টিল বিতর্ক থেকেই যাচ্ছে। মানে যদিও আর কি থার্ড আম্পায়ার ওটা আর কি চেক করে আউট ঘোষণা করেছেন, কিন্তু তারপরেও স্টিল যাই হোক আর কি বলতে গেলে একটু আনলাকি হয় যে ওই জায়গায় আর কি ওয়াশিংটন সুন্দর, না হলে নিজের মানে হাফ সেঞ্চুরিটা এদিন তিনি পেয়ে যেতেই পারতেন। তো এরপর ওই জায়গায় আর কি নাম্বার 5-এ ব্যাটিং করতে আসেন শেরফান রাদারফোর্ড অ্যাজ অ্যান ইম্প্যাক্ট সাব। তো এই জায়গায় এরপর শেরফান রাদারফোর্ড 17 বলে 35 রানের যে বিস্ফোরক ইনিংসটা খেললেন, শুভমান গিলও তাকে অপর পাশ থেকে বেশ ভালো মতো মানে আর কি সাপোর্ট দিলেন। তো এদের দুজনের হাত ধরে ওই 4th উইকেটে যে 47 রানের অপরাজিত পার্টনারশিপটা গড়ে উঠলো, এটার উপর ভর করেই গুজরাট এই ম্যাচে একবারে খুবই কমফর্টেবলি 20টা বল হাতে রেখে 7 উইকেটের ব্যবধানে হায়দ্রাবাদকে তাদেরই ঘরের মাটিতে একেবারে বলতে গেলে উড়িয়ে ডমিনেট করে দিয়ে মানে একেবারে হারিয়ে দিয়ে এলো। তাহলে এবার প্রশ্ন আসতেই পারে এই হায়দ্রাবাদ আর গুজরাট ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? আজকের ম্যাচে টার্নিং পয়েন্টের দাবিদার খুব বেশি নেই, আপনারা হয়তো খুব বুঝতেই পারছেন যে আমি টার্নিং পয়েন্ট হিসেবে কোনটাকে তুলে ধরবো, কিন্তু আপনারা যেটা ভাবছেন আমি সেটাকে কিন্তু আবার বলবো না। আপনারা হয়তো ভাবছেন যে বলবো আমি ওই আর কি হায়দ্রাবাদের শুরুতে যে ব্যাটিং বিপর্যয়, টপ 3 ব্যাটারের ওই 50 রানের মধ্যে ফেরত যাওয়া, এটাকে আমি বলবো না। কারণ আমি শুরুর এই ব্যাটিং বিপর্যয় আমি ঠিক বলবো না, ব্যাটিং কোল্যাপস বলবো না। কারণ ওই জায়গার কি মানে অভিষেক শর্মা আর ঈশান কিষান এরা দুজন কিন্তু সেট হয়ে গেছিলেন, সেট হয়েও এরা নিজেদের দোষেই আর কি নিজেদের উইকেটগুলোকে ছুড়ে দিয়ে এসছেন। তো আমি বলবো ওই জায়গায় ওই 4th উইকেটে যখন ওই হেনরি ক্লাসেন আর ওই নীতিশ কুমার রেড্ডির মধ্যে যে পার্টনারশিপটা গড়ে উঠেছিল 50 রানে, এইটার উপর ভর করে কিন্তু হায়দ্রাবাদ ম্যাচে মোটামুটি একটা কামব্যাক করেছিল। কিন্তু ওই জায়গায় হেনরি ক্লাসেনের উইকেটটা যখন তুলে নিলেন ওই সাই কিশোর 14 নম্বর ওভারে লাস্টের আগের ডেলিভারিতে, ওইখান থেকেই বলতে গেলে যেটুকু আর কি ম্যাচে ফেরার স্বপ্ন হায়দ্রাবাদ দেখছিল ওই জায়গাতে পুরোপুরি ওই জায়গায় সব কিছু স্তীমিত হয়ে গেল। তো আমি বলবো হেনরি ক্লাসেনের উইকেটটাই এই হায়দ্রাবাদ আর গুজরাট ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট। একমত হবেন আমার সাথে, নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু ছিল? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।